সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমরা এমন কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি ধারাবাহিকভাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করছি। প্লেলিস্টটা খুঁজে পেলে আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, আর সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো দেখেন, শুরুতেই যে অঙ্কটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে 14 দিন লাগলো। 21 জন কৃষকের ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে? 7, 8, 9, 10। এখানে কিন্তু উত্তরটা দেয়াই রয়েছে, তবে অঙ্কটা আপনারা করবেন কিভাবে সেই বিষয়টা নিয়ে আমি শুরুতে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, যেটা বের করতে বলবে সেটা আগে ফাইন্ড আউট করবেন। কি বের করতে বলেছে? দিন, মানে কত দিন লাগবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। এবার আপনারা প্রথম লাইনটা খেয়াল করবেন। বলেন তো দেখি, প্রথম লাইনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে 14 দিন লাগলো। এই লাইনটা থেকে আপনারা দিনটা পিক করবেন। দিনটা কি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে? দেখেন, 12 জন, জন আছে বাম দিকে, আর 14 দিন, দিন আছে ডান দিকে। যদি ডান দিকেই থাকে, মানে যেটা বের করতে বলেছে সেটা যদি ডান দিকেই থাকে, তাহলে আপনারা ঠিকই রাখবেন লাইনটাকে। কিন্তু যদি এই লাইনটা এমন হতো যে 14 দিন লাগে একটি জমির ফসল কাটতে 12 জন কৃষকের, তখন কিন্তু আমাদের উল্টায় লিখতে হতো। তো যেহেতু এখানে ঠিকঠাকভাবেই রয়েছে, তাই আমরা সঠিকভাবেই লিখব যে 12 জন কৃষকের, ওকে, আমরা এভাবে লিখব 12 জন কৃষকের, মনে করেন একটি জমির ফসল কাটতে কয়দিন সময় লাগে? 14 দিন। ওকে, আমরা শর্টকাটে লিখলাম যে 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে সময় লাগে হচ্ছে 14 দিন। তো এখন আসেন, তাহলে 12 জনের জায়গায়, যেহেতু এটা ঐকিক নিয়মের অঙ্ক, এবার একজন কৃষকের ওই জমির ফসল কাটতে কয়দিন লাগবে? মনে রাখবেন, বেশি মানে গুণ, কম মানে ভাগ। যদি বেশি লাগে তাহলে গুণ, যদি কম লাগে তাহলে সম্পর্ক ভাগের। তাহলে 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে সময় লাগে 14 দিন। তাহলে একজন কৃষকের ওই জমির ফসল কাটতে সময় বেশি দিন লাগবে নাকি কম দিন? নিঃসন্দেহে একজনের বেশি দিন লাগবে। বেশি মানে গুণ, তাহলে 14 গুণন 12, এত দিন। এবার আপনারা প্রথম লাইনটা এখান থেকে ভুলে যাবেন, মনে করবেন যে এখানে প্রথম লাইনটা ছিলই না। তাহলে আপনারা চিন্তা করবেন, একজন কৃষকের একটি জমির ফসল কাটতে সময় লাগে এতদিন। তাহলে এখানে দুইটা উঠেনি, বা আমি দিতে ভুলে গিয়েছি, দিতে হবে 14 গুণন 12। ওকে, তাহলে একজন কৃষকের একটি জমির ফসল কাটতে সময় লাগে এতদিন। তাহলে এবার 21 জন কৃষকের ওই জমির ফসল কাটতে কয়দিন লাগবে? তাহলে একজনের যদি এতদিন সময় লাগে, তাহলে 21 জনের এবার একটু কম সময় লাগবে, তার মানে কম মানে ভাগ। তাহলে 14 গুণন 12 ভাগ হচ্ছে 21। আমরা যদি কাটাকাটি করি, 7 দুগুণ 14, থাকলো 7, 3 সাথে 21, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 3 4 12, তাহলে 4 আর 2 গুণ করলে 4 দুগুণ কয়দিন? 8 দিন। তাহলে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 8 দিন। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। এবং ঐকিক নিয়মের প্রত্যেকটা অঙ্ক আপনাকে এইভাবেই কিন্তু সলিউশন করতে হবে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে আসেন 48 নম্বর অঙ্কটা। এ ধরনের অঙ্কও কিন্তু চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়, খুবই সহজ অঙ্ক, কিন্তু তারপরেও এই অঙ্কগুলো অনেকেই ভুল করে ফেলেন আপনারা। তো দেখেন, 0, 1, 2, 5 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে আমি আবার বলি, 0, 1, 2, 5 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে, কি কি সংখ্যা রয়েছে? একটা 0, একটা 1, একটা 2, একটা 5। এটা দিয়ে আমরা শুরুতে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করব। ওকে, তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করছি। শুরুতে 5 দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে 1 দিলাম, তারপরে 0 দিলাম। এই 4টা অঙ্ক ব্যবহার করে এর চেয়ে বড় সংখ্যা কিন্তু আর তৈরি করা সম্ভব না। এবার এই 4টা অঙ্ক ব্যবহার করে আমাদের কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে হবে, যেহেতু এখানে আর একটা জিনিস বলেছে, ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো দিয়েই কিন্তু তৈরি করতে হবে। তো আমি যদি শুরুতে 0 দেই, তাহলে কিন্তু সেটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, কিন্তু 0কে আমাদের ব্যবহার করতেই হবে। তাহলে আমরা এভাবে ব্যবহার করব, মানে হচ্ছে 1, 0, 2, 5, আমরা এভাবে ব্যবহার করব। ঠিক আছে, কেননা আমরা যদি শুরুতে 0 দেই, সেটা কিন্তু 3 অঙ্কের একটা সংখ্যা হবে, কিন্তু আসলে 4 অঙ্কের সংখ্যা হওয়া উচিত। তাহলে এটা যদি আমরা এবার কি করি? বিয়োগ করি। তাহলে বিয়োগ, উপরে 10, নিচে 5, তার মানে 5, 2 এর একে 3, 2 এর একে কত? 3, 3 আছে 11 করতে কত? 8, হাতে কত? হাতে 1, তাহলে 1 আর উপরে 2, তার মানে 1, নিচে 1, উপরে 5, তার মানে 4, 4185। তাহলে নিঃসন্দেহে আমাদের ডি নম্বর অ্যান্সারটা রাইট। এক্ষেত্রে 4185। মনে রাখবেন, যদি আপনারা 3 অঙ্কের সংখ্যা গঠন করেন তাহলে কিন্তু উত্তর মিলবে না। এই জন্য আপনারা হয়তো এটাও চিন্তা করেছেন যে 0, 1, 2, 5 এটা তো একটা সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে ছোট,
কিন্তু দেখেন এটা কিন্তু 4 অঙ্কের হয়নি, এটা 3 অঙ্কের হয়েছে। যেহেতু এই অঙ্কগুলো দিয়েই গঠিত হতে হবে, এই জন্য আমরা সংখ্যাটাকে এইভাবে গঠন করেছি। অঙ্কটার ট্রিক্স কিন্তু এখানেই, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, ত্রিভুজ এবিসি এর কোণ এ ইকুয়াল 40, কোণ বি ইকুয়াল 70 হলে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা শুরুতে একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। স্ক্রিনে আমরা একটা ত্রিভুজ নিয়ে এসেছি। এই যে ত্রিভুজটা রয়েছে, ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, মানে আনুমানিক একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। এখন বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ এ 40 ডিগ্রি, তো ধরে নিলাম আমরা এই কোণটা 40 ডিগ্রি, ঠিক আছে। কোণ বি 70 ডিগ্রি, তাহলে কোণ বি এর মান কত ডিগ্রি? 70 ডিগ্রি, এটাও দেওয়া আছে, মানে কোণ বিটা। এখন কোণ সি কিন্তু দেওয়া নেই। আচ্ছা বলেন তো দেখি, আমরা একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল কত ডিগ্রি জানি? 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এর থেকে আমরা বুঝতে পারি যে এই সি কত হবে। তাহলে 40 আর 70 110, আমরা যদি 180 থেকে 110 ডিগ্রি বাদ দেই তাহলে থাকে 70 ডিগ্রি। তার মানে কোণ সি এর মানও কত হবে? অবশ্যই 70 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি কোণের মানও 70 ডিগ্রি, সি কোণের মানও 70 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান। তার মানে অবশ্যই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে খেয়াল করেন, বি নাম্বার অ্যান্সারটা রাইট। যদি 3টা কোণই সমান হতো তাহলে 3টা বাহুই সমান হতো, তখন তার নাম হতো সমবাহু ত্রিভুজ। কিন্তু যেহেতু এখানে 2টো কোণ সমান, তাই আমরা বলতে পারি 2টো বাহু সমান, তাই এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভ কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে যেহেতু বলা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তার মানে ক্রয় মূল্য হচ্ছে এখানে 5 আর বিক্রয় মূল্য হচ্ছে এখানে 6। তাহলে আমরা আমাদের যেহেতু লাভ কত বের করতে বলেছে এবং উত্তরগুলো কিন্তু কিসে আছে? পার্সেন্টেজে আছে, প্রত্যেকটাই শতাংশিক হারে আছে। তাহলে আমরা জানি লাভ মানে কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। নিশ্চয়ই আপনারা জানেন যে লাভ মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা থাকে সেটা। তাহলে বিক্রয় মূল্য 6 টাকা, ক্রয় মূল্য 5 টাকা। তাহলে দেখেন এখানে দেয়া রয়েছে, তাহলে লাভ কয় টাকা? 1 টাকা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি। তাহলে আমরা এবারে যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু লাভ কত বলেছে, মানে কত পার্সেন্ট সেটা বলেছে, আমরা কি করতে পারি এবারে? আমরা বলতে পারি যে 5 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে 100 টাকায় কয় টাকা লাভ হয়? তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 100 টাকায় কত পার্সেন্ট লাভ হবে? তাহলে 5 20 120, তার মানে 20%। তাহলে নিঃসন্দেহে এ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট। নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এটি সম্ভাবনা বা প্রবাবিলিটির একটা অঙ্ক। তো আমরা জানি সম্ভাবনার সূত্র হচ্ছে সম্ভাবনা ইকুয়াল, নিচে হলো মোট ঘটনা আর উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। এটা আমি বেশ কয়েকবার আপনাদেরকে সূত্র লিখে দিয়েছি। সম্ভাবনা মানে উপরে হচ্ছে অনুকূল ঘটনা, তার নিচে হচ্ছে মোট ঘটনা। আচ্ছা বলেন তো দেখি, একটা ছক্কা নিক্ষেপ করা হলে, এই যে বলা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে একটা ছক্কায় কয়টা পিঠ থাকে? নিঃসন্দেহে 6টা পিঠ থাকে, 6টা পিঠ। আপনারা নিশ্চয়ই অনেকে ছক্কা নিক্ষেপ করেছেন। তাহলে এই যে 6টা পিঠ থাকে, এটাই হচ্ছে মোট ঘটনা। তাহলে একটা ছক্কার মোট ঘটনা কয়টা? 6টা। এখন বলা হচ্ছে কি কি উঠতে পারে বলেন তো দেখি। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, এভাবে 4, 5 এবং 6 উঠতে পারে। তো এখানে বিজোড় সংখ্যা কোনগুলো? এই যে বলা হচ্ছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, এগুলো হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে 1টা, 2টা, 3টা, হয় 1 উঠতে পারে অথবা 3 উঠতে পারে অথবা 5 উঠতে পারে। তো এই ঘটনা হচ্ছে 3টা। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানকার অনুকূল ঘটনা হচ্ছে 3। এখন যদি আমি 3 1 3 আর 3 2 6 কাটাকাটি করি, তাহলে উত্তর আসে হাফ। তাহলে দেখেন নিঃসন্দেহে আমাদের সি নম্বর অপশনটা এক্ষেত্রে কিন্তু রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক। বলা হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তো আমরা সূত্র জানি। সূত্র কি? সমষ্টি বের করার সূত্র n × n+1 ভাগ হচ্ছে 2। এটা কি? সমষ্টি বের করার সূত্র যদি সংখ্যাগুলো কনজিকিউটিভ বা ধারাবাহিক হয়। তাহলে 1 থেকে 99 পর্যন্ত যে মোট হচ্ছে
আমাদের শুরু হবে 1 দিয়ে, এরপরে 2, তারপরে 3, তারপরে 4 ডট 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 এভাবে 99, তাহলে শেষ সংখ্যাটা হচ্ছে 99। তাহলে আমরা পদ সংখ্যা 99 বলতে পারি। তাহলে 99 ইন্টু 99 প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে 2। তাহলে কি দাঁড়ায় 99 ইন্টু 99 আর 1 কত 100 ভাগ কত 2, কাটাকাটি করলে কত হয় 50। তাহলে 50 আর 99 যদি আমরা গুণ করি 5 নং 45 এর 5 হাতে 4, 5 নং 45 এর 4 হচ্ছে 49। তাহলে 4950 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তার মানে বি নম্বর বা খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। তবে আমরা এই ধরনের অঙ্ক মুখে মুখে করার জন্য যেটা করি সেটা হচ্ছে, অঙ্কটা তো এরকম তাই না, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ হচ্ছে 99 ইকুয়াল টু হোয়াট, মানে এটার সমষ্টি কত সেটা জানতে যাচ্ছে। অঙ্কটা কিন্তু এভাবে না আসলে এভাবেও আসতে পারে, এই যে এভাবেও আসতে পারে। তাহলে আমরা করব কি, সবার শেষের সংখ্যাটা আমরা লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমরা করব কি, শেষের সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 99 এর একে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে এর সাথে 50 গুণ করব। মুখে মুখেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আদতে এই প্রসেসটাই একটু কম সময়ে করার জন্য আমরা কিন্তু এই চিন্তাটা এখানে করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।